জি স্যার, শুরু করি। আসসালামু আলাইকুম। আহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত ভাইয়া আপু, যে জেনেসিস মিড টার্ম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। সেই সাথে পবিত্র রমজানেরও শুভেচ্ছা। তো আজকে আমরা আমাদের জেনেসিস মিড টার্ম সার্জারি কর্তৃক আয়োজিত আপকামিং এফসিপিএস মিড টার্ম সার্জারি, যে বিসিপিএস এর যে মিড টার্ম সার্জারি এক্সাম, সেটার হচ্ছে এক্সাম বেস টু এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অলরেডি আসলে দেখতে দেখতে জুন 2026-এর যে মিড টার্ম পরীক্ষা প্রায় চলে আসলো। অলরেডি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসেরও মাঝপথে আমরা চলে আসছি। আর অল্প কিছুদিন সময় আছে, তো এই অল্প কিছুদিন সময়টাকেও আসলে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমাদের এই ব্যাচটা চালু, এক্সাম ব্যাচ টু। তো আহ, এই যে অল্প সময় আমরা ইতিমধ্যে জানি যে আসলে আমাদের পরীক্ষা কিন্তু আগে জুলাইতে হতো। সেটাও আসলে বিভিন্ন কারণে সিস্টেমেটিক করার কারণে এবং হচ্ছে একদম জুলাইয়ের 1 তারিখ থেকে যেন ট্রেনই জয়েন করতে পারে, সেটার কারণে কিন্তু এখন সকল ধরনের পরীক্ষা বিসিপিএস এর কিন্তু 10 থেকে 15 দিন আগায় দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমবারের মতো জুন মাসে পরীক্ষা হতে যাচ্ছে। তো সেই হিসেব করলে কিন্তু এখন আসলে সময় একদমই নাই। এই স্বল্প সময়ে নিজেদের প্রস্তুতিটাকে আরো একবার আসলে ঝালাই করার জন্য, আরো একবার আসলে অর্গানাইজ করার জন্য, নিজেদের সর্বশেষ গ্যাপ গুলোকে একটু আইডেন্টিফাই করার জন্য এবং সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এক্সাম ব্যাচ টু। তো এই প্রোগ্রামে মডারেটর হিসেবে আমি আছি, আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন। বর্তমানে আমি কর্মরত আছি এফসিপিএস অ্যাডভান্স ট্রেনি হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, নিটোর, ঢাকা। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জেনেসিস এর পৃষ্ঠপোষক এবং হচ্ছে সিনিয়র মেন্টর ডক্টর ফারজানা ইয়াসমিন আপু। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রিসেন্ট এফসিপিএস মিড টার্ম পাস করেছেন ডক্টর সুমি আক্তার লাবণী আপু। আমরা আজকে আপুর কাছ থেকে তার মানে পাশ করার পরবর্তী যে ফিলিংস এবং তার এই মিড টার্ম জার্নির সমস্ত কি বলবো যে চ্যালেঞ্জ গুলো তিনি ফেস করেছেন এবং এই জেনেসিস তার পাশে কতটুকু সহায়ক হিসেবে ছিল, এই ব্যাপারে আমরা গল্প শুনবো। তো হচ্ছে আমরা যেহেতু অলরেডি রমজান মাস চলতেছে, ইফতারিও আমরা শেষ করেছি, আবার হচ্ছে নামাজ আছে, তারাবির নামাজ আছে, তাই প্রোগ্রামটা আজকে আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমি এখন চলে যাচ্ছি আমাদের ফিলিং শেয়ারিং পর্বে। আমাদের ফিলিং শেয়ারিং নিয়ে আসতেছে আমাদের ডক্টর সুমি আক্তার লাবণী আপু। আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে জি। পারছি আপনার কথা। ওকে আপু, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমি তাহলে আমরা শুরু করি। আমরা আপনার কাছ থেকে এই মিড টার্ম জার্নির গল্পগুলো কিছুক্ষণ শুনি। ডক্টর সুমি আক্তার লাবণী আপু। আপু হচ্ছে এফসিপিএস কার্ডিওভাস্কুলার সার্জারি অ্যাডভান্স ট্রেনি হিসেবে আছেন। জি ভাই, সালাম আলাইকুম যারাই আমাকে শুনতে পারছেন। আমি ভাই আমার নাম বলেছে, আমি ডক্টর সুমি আক্তার লাবণী। আমি রিসেন্ট জানুয়ারি সেশনে মিড টার্ম এক্সামটা পাশ করেছি এবং আলহামদুলিল্লাহ এটা পাশ করার পরে মনে হচ্ছে যে মাথা থেকে বিশাল বড় একটা বোঝা নেমে গিয়েছে। যেটা আমরা এফসিপিএস জার্নিতে যখনই ঢুকি তখন আমাদের বিভিন্ন ভাবে আসলে এই ভয়গুলো ধীরে ধীরে নিজেদের ভিতরে আহ, পরিবেশের কারণে হোক, সিনিয়রদের কথাবার্তাতে হোক, অথবা যেভাবেই হোক না কেন, একটা ভীতি আমাদের ভিতরে চলে আসে যে এফসিপিএস কোর্সটা আসলেই খুবই লেন্দি একটা কোর্স, তারপর খুব টাফেস্ট একটা কোর্স। তারপরে যে এটা যে মিড টার্মটা পাশ করা খুবই ডিফিকাল্ট একটা পার্ট। ট্রু, আমি এটার সাথে একমত যে আসলেই এটা এমন একটা পথ, যেই পথটা আপনি যদি কারো গাইডেন্সে না থাকেন তাহলে আপনি এত বড় একটা পথ আসলেই একা একা পাড়ি দিতে পারবেন কিনা এটাতে আমার একটু সন্দেহই আছে। তো আমার কাছে মনে হলো যেহেতু আমাদের এফসিপিএস কোর্সটা কিন্তু এমন ভাবে সাজানো যে আমরা যারা ট্রেনিং এ ঢুকি শুধু ট্রেনিংটাই আমাদের হয়। অর্থাৎ আমরা যাচ্ছি, আমরা ওয়ার্ডে কাজ করছি, আমরা পেশেন্ট দেখছি, আমরা যারা সার্জিক্যাল সাইটে আছি তারা হয়তো ওটি অ্যাটেন্ড করছি, ইমার্জেন্সি ওটি সামাল দিচ্ছি, অ্যাডমিশন ডিউটি করছি। কিন্তু আলটিমেটলি আপনি খেয়াল করে দেখেন আমাদের এফসিপিএস কারিকুলামটাতে কিন্তু আপনাকে বা আমাকে নিয়ে বসে একেবারে আমাদের টিচারদের যে যেটা এমএস বা এমডি কোর্সে যেটা হয়, যে অ্যাটলিস্ট রেগুলার একটা একাডেমিক কারিকুলামের ভিতরে তাদেরকে বাধ্য করা বা রাখা, সেটা কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু এক প্রকার রশি ছেড়ে দেওয়া গরুর মতো। তো এই জায়গা থেকে আসলে আমাদের মিড টার্ম পরীক্ষার কারিকুলামটা কি,
কি প্যাটার্নে পরীক্ষা হয়, কি ধরনের কোশ্চেন হয়, বা আগের যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলো কিভাবে আমি আসলে সলভ করব। আমি কি পুরো A to Z বেইলি লাভের 2টা ভলিউম যে আছে, এই পুরো বেইলি লাভটাই কি আমাদেরকে আয়ত্তে আনতে হবে কিনা, বা আয়ত্তে আনতে হলে এটা তো আর চারটিখানি ব্যাপার না, এটা কিভাবে আনা সম্ভব আসলে। মানে আমি আমি কি করব, একটা অথই সাগরের মধ্যে পড়ে যাই আমরা। তো সেই জায়গা থেকে যারা রিসেন্ট ট্রেনিং এ ঢুকেছেন আলাদা কথা, কিন্তু যারা আপনাদের ঠিক নেক্সট সেশনেই এফসিপিএস এর মিড টার্ম পরীক্ষাটা, আমার কাছে মনে হয় আপনাদের জন্য এটা খুবই হাই টাইম যাচ্ছে। মানে আর ডিলে করার কোনো স্কোপ নেই। আপনি আমি যেটা করেছিলাম, যে যেহেতু আমার খুব প্রতিদিন লং ব্যাচে পড়ার মতো ধৈর্য ছিল না, আমি কি করেছিলাম, আমি চুজ করেছিলাম জেনেসিস এর এক্সাম ব্যাচটা। এক্সাম ব্যাচটা চুজ করার একটা কারণ ছিল, ওনারা কিন্তু আলটিমেটলি এই এক্সাম ব্যাচের মাধ্যমেও আপনাকে ডেইলি লাইফের সকল চ্যাপ্টার গুলোই কাভার করে দিবে। তো আলটিমেটলি আপনার বেলিরা ভিত্তিক A to Z তো আর পড়তে হবে না, প্রতি লাইন বাই লাইন পড়তে হবে না, তাহলে কোনটা পড়তে হবে এটা তো কেউ না কেউ আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে, রাইট? তো এই কাজটা এক্সাম ব্যাচ খুব ভালো করতো। হয়তোবা ওনারা যে এক্সাম গুলো নিত, যে টপিক রিলেটেড এক্সামটা হতো, আমাদের সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে, বিশেষ করে যারা আমরা অনলাইনে এই কোর্সটা নিয়ে থাকি, তারা হয়তোবা খুব একটা রেগুলারিটির মধ্যে টাইম স্পেন্ড করি না। আমরা যেটা করি যে আচ্ছা ঠিক আছে, আজকে একটা এক্সাম না দিলে কি হয়, তো তাই আজকে তো পড়া হয়নি, বাদ দিই, আজকে দরকার নেই, আজকে বাদ দিই, আর কালকে একবার দেখবো না। এই যে এই এই অনীহাটা দেখাতে দেখাতে একটা সময় গিয়ে কিন্তু দেয়ালে পিঠ থেকে যায়। সুতরাং যারাই এক্সাম ব্যাচ 2 এ ভর্তি হচ্ছেন বা যারা আমার কথা শুনছেন, তাদের প্রতি আমার পরামর্শ, আপনি প্রথম টার্গেট সেট করবেন, পরের দিন যে পরীক্ষাটা আছে এনিহাও একবার রিডিং দিয়ে হলেও সেই পড়াটা শেষ করা। এনিহাউ রিডিং দেন, জাস্ট রিডিং দেন। আমি বলছি না আপনার পড়াটা একেবারে 100% গুছানো হচ্ছে না দেখে আপনি পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন না, না। আপনি পরীক্ষা একবার পড়া শেষ করেন, যদি কোনো কারণে আপনার পড়াটা কমপ্লিটলি নাও হয়ে থাকে, আপনি এক্সাম অ্যাটেন্ড করেন। কারণ এক্সাম অ্যাটেন্ড করলেই আপনি মার্কিং ব্যবস্থাটা বুঝতে পারবেন, আপনি কত মার্ক পাচ্ছেন, কেন এইবার আপনি ধরতে পারবেন যে আসলে কোশ্চেন গুলো কোন জায়গা থেকে হয়, সেই জায়গাটায় আপনি আরো গুরুত্ব দিতে পারবেন। তাহলে একটা হচ্ছে আপনি পড়া শেষ করবেন অবশ্যই, 2 নম্বর কথা হচ্ছে আপনি এক্সাম অ্যাটেন্ড করবেন। 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে যে কোশ্চেনটা আপনি পেলেন, এই কোশ্চেনটা কিন্তু আপনি সুন্দর করে টেবিলে কিংবা বুকশেলফে গুছিয়ে রাখবেন না। আপনার টার্গেট হবে এই কোশ্চেনটা নিয়ে আরো একবার অ্যানালাইসিস করা। এইবার আপনার আপনার এক্সামের পরবর্তীতে কোশ্চেন সলভটা সেটাই যেন রিভিশন পার্ট হয়। আপনি খুব সুন্দর করে কোশ্চেনটা রিভিশন দিবেন। আপনি ওইখান থেকে যে এমসিকিউ গুলো দিল, যে এসবিএ কোশ্চেন গুলো, সেই এসবিএ এর টেবিল গুলো, বক্স গুলো, বা ওই প্যারাটা একটু হাইলাইট করে রাখেন, যে এইখান থেকে বারবার জেনেসিস হচ্ছে আমাকে এসবিএ দিচ্ছে। এটার একটা উদ্দেশ্য হচ্ছে, জেনেসিস কিন্তু ওই টপিক গুলোকেই এসবি এর জন্য ফোকাস দেয় বা রিটেনের জন্য ফোকাস দেয়, ঠিক যেই টপিক গুলো ইতিমধ্যে বিসিপিএস টাচ করে যাচ্ছে এবং আহ সামনের পরীক্ষাগুলোতে টাচ করতে পারে। সুতরাং এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এই হচ্ছে আমার দিক থেকে কথা, যে আমি আহ, যেহেতু আমি একবার এফসি, সবার একটা ভয় থাকে বা বলে যে মিড টার্ম হয়তো একবারে ক্লিয়ার করা পসিবল হয় না, অনেকেই 2বার 3বার 4বার দিতে হয়। আসলে 2বার 3বার 4বার স্ট্র্যাটেজিক্যাল একটা ভুল থাকে, সেই জন্যই হয়তো 2বার 3বার 4বার দিতে হয়। আপনারা বিশ্বাস রাখেন, জেনেসিস এর সাথে কন্টিনিউ করেন, রেগুলারিটি মেনটেন করেন, তাহলে আমার মতো যদি বলদও হয়ে থাকেন, গাধা হয়ে থাকেন, যে 2 বছর শুধু কলুর বলদের মতো সার্জিক্যাল ট্রেনিংই করেছি, বইয়ের সাথে কোনো সখ্যতা ছিল না, বইয়ের সাথে কোনো একাডেমিক রিলেশনশিপ ছিল না, তারপরেও যদি আমি পাশ করতে পারি, তাহলে আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা আমার চেয়ে অনেক বেশি সিনসিয়ার, অনেক বেশি ট্যালেন্ট। সুতরাং আমার মতো বলদ পার হয়ে যেতে পারলে আপনারাও পার হবেন ইনশাল্লাহ। শুধু ভরসা রাখতে হবে। এই হচ্ছে আমার, খুব শর্টকাট করে কথাবার্তা শেষ করলাম, কারণ ভাই আগেই বলেছে যে রমজান মাস, তারাবির একটা তারা সবারই আছে। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে। থ্যাংক ইউ আপু। আপনি খুব সুন্দর করে আসলে আপনার ফিলিংস গুলো শেয়ার করেন। আপুর কাছে আমি শেষ হয়েও শেষ না, একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করব যে আপু, যেটা আমাদের লাবণী আপু, সেটা হচ্ছে যে একজন ফিমেল ট্রেনি হিসেবে, একটা ফিমেল ট্রেনি হিসেবে কিন্তু আসলে আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়। কেননা
তাদের পরিবার থাকে, বাবা মা থাকে, তারপরে যদি বিবাহিত হয়ে থাকে হাজবেন্ড থাকে, তারপরে যদি হচ্ছে বাচ্চা কাচ্চা থাকে, সেই সব কিছু ম্যানেজ করে আবার ডিউটি ম্যানেজ করা, পাশাপাশি সবকিছু ম্যানেজ করে আবার পড়তে বসা, এই যে ডিফিকাল্টিস গুলো, আমি জানতে চাই যে আসলে এই ডিফিকাল্টিস গুলো আপু ফেস করেছে কিনা, বা ফেস করে থাকলে কিভাবে সেগুলো ওভারকাম করেছে, আর যদি ফেস না করে থাকে তাহলে একটা আসলে একজন ফিমেল ট্রেনিতে যে ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করে এগুলো থেকে আসলে কিভাবে ওভারকাম করা যায়, এই ব্যাপারে যদি সংক্ষিপ্ত ভাবে একটু পরামর্শ দিতেন আমাদের আপকামিং পরীক্ষার্থীদের জন্য। আচ্ছা ভাই, প্রথম কথা, আমরা লাইফের যেই স্টেজটাতে এখন দাঁড়িয়ে আছি, যেই বয়সটা আমরা পার করছি, এইটা কিন্তু রেসপন্সিবিলিটির বয়স। আমরা কিন্তু এখন এমবিবিএস এর সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট না, যে আমাদের মাথার উপর শুধু একটাই প্রেশার, কালকে আইটেমটা আমি কিভাবে ক্লিয়ার করব, বা আমার আগামী মাসে প্রশ্ন হবে সেটা আমি কিভাবে ক্লিয়ার করবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমাদের ওই যে এমবিবিএস লাইফটা, সেই লাইফটাতে কিন্তু একটাই হেডেক, পড়ার টেবিলে স্টাডি করা। হ্যাঁ, ঘুরে বেরিয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, পড়াশোনা করেছি, পড়াশোনায় পাশ করবো কি করবো না, শুধু এই একটা ভয় ছিল। কিন্তু যখন আমরা ট্রেনিং লাইফে চলে আসি, পোস্ট গ্রাজুয়েশন লাইফে চলে আসি, তখন এট এ টাইম যেমন আমাদের ট্রেনিংটা আমাদের জন্য একটা পার্ট হয়ে দাঁড়ায়, আমাদের ফ্যামিলি পার্ট হয়ে দাঁড়ায়, বাবা মা থাকে, হ্যাঁ যারা আমরা ম্যারিড, তাদের একটা পরিবার থাকে, বাচ্চা কাচ্চা থাকে। বেসিক্যালি প্রতিটা জিনিস একসাথে প্যারালালি রান করাটা ইটস সো মাচ ডিফিকাল্ট। অ্যাটলিস্ট আমার জন্য তো ডিফিকাল্ট ছিলই, কারণ সাত সকালবেলা উঠে ট্রেনিং এ দৌড় দেওয়া, ট্রেনিং, আমার ফ্যামিলি ভেসে যাক কিন্তু আমার ট্রেনিং আমার অ্যাটেন্ড করতে হবে, আবার ট্রেনিং করতে করতে হয়তো বা আমার ফ্যামিলি থেকে অসুস্থ হচ্ছে, সেই রেসপন্সিবিলিটিটাও আমাকে দিচ্ছে অ্যাজ এ ডক্টর, আমাকে ডিল করতে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা অসুস্থ হলে কোথায় কিভাবে নিব, কোন হসপিটালে কতটুকু কেয়ার করা সম্ভব হবে। সো যারা আমরা ফিমেল হই আর মেল হই না কেন, মেলদের জন্যও তো এই প্রেশারটা আসলে কম না কোনো দিক থেকে। আমি শুধু বলছি, মেল এবং ফিমেল হিসেবে ডিসক্রিমিনেট না করে আমি বরঞ্চ বলি, আমরা যে বয়সটা এখন পার করছি, এই পুরো বয়সটাতেই আমরা সবাই আসলে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত। আমরা চাইলেও সেগুলোকে অ্যাভয়েড করতে পারি না। ঠিক বেনি লেভেল কিছু আনঅ্যাভয়েডেবল ফ্যাক্টরস এর মতো এটা আমাদের লাইফের অপরিহার্য পার্ট। কিন্তু এর সাথেই ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে হবে, এবং ক্যারিয়ার আগানোর একটা ফার্স্ট স্টেপ যদি আমি বলে থাকি, তাহলে সেটা হচ্ছে আপকামিং এক্সাম গুলোতে উতরে আসা। আমি পোস্ট গ্রাজুয়েশন করছি এখন, আমি তো এটা লাইফ টাইম এই ট্রেনিং পিরিয়ডে থাকবো না। আমাকে তো এনশিওর করতে হবে যে ঠিক আছে, আমি যে ট্রেনিংটা করছি, সেই ট্রেনিংটা আমার একটা পর্যায়ে শেষ করতে হবে, আমার 2 বছর পরে মিড টার্ম দিতে হবে, আমার 5 বছর কমপ্লিট হয়ে গেলে আমাকে ফাইনালে বসতে হবে। সো একাডেমিক লাইফটাকেও আসলে কোনোভাবেই আমি পিছনে ফেলে আসতে পারছি না। আমার আমি বাকি যেই কাজগুলো করছি, ঠিক একইভাবে আমার একাডেমিক পার্টটাও এগিয়ে নিতে হবে। এই একাডেমিক পার্ট এগিয়ে নেওয়াটা একা একা লিস্ট খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কেউ একজন আমার সাথে থাকতে হবে, কোনো একটা কলিগ থাকতে হবে, কোনো একটা বড় ভাই থাকতে হবে, যাকে আমি মেন্টর হিসেবে মানবো, যাকে আমি ফলো করি, যে ঠিক আছে। অথবা আমার ব্যাচমেট টাইপের যদি কেউ থেকে থাকে, তার সাথে আমার একটা কম্পিটিটিভ, হেলদি কম্পিটিটিভ একটা রিলেশনশিপ থাকতে হবে, যার সাথে আমার প্রতিনিয়ত এই ব্যাপারগুলো নিয়ে কথা হবে। যে ট্রেনিং এর ফাঁকে আমরা যদি 8টা থেকে 2টা আমার ট্রেনিং টাইম কাউন্ট করি, বা আমার ইভিনিং ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে, সত্যি কথা বলতে আমরা চাইলেই সেখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় বের করতে পারি, কিছুটা সময় বের করতে পারি, যেই সময়টা আমি গল্প গুজব না করে বরঞ্চ আমি আপকামিং এক্সামের যে পড়াশোনাটা, সেটা নিয়ে কারোর সাথে শেয়ারিং করতে পারি। আমি যদি তারপরেও কোনো জায়গায় ফেস করে থাকি, আমি যদি তারপরেও বুঝতে না পারি যে আমি কিভাবে এই লাইফটাকে এগিয়ে নিব, আমার বাকি লাইফের সাথে পড়াশোনাটাকে আমি কতটুকু গুরুত্ব দিব, কখন গুরুত্ব দিব, তাহলে জেনেসিস এর মেন্টর যারা আছেন, তাদের সাথেও কিন্তু আমরা কথা বলতে পারি। কারণ তারা কিন্তু মোস্ট ওয়েলকামিং, তারা কিন্তু কখনোই কোনো ক্যান্ডিডেট একটা কোশ্চেন করেছে, একটা সাজেশন চেয়েছে, দেয়নি, এরকম কিন্তু ব্যাপারটা হয়নি। সুতরাং আম, পড়াশোনা আমাদের প্রতিদিনের মাইন্ডসেটটা এমন হতে হবে, আমি 24 ঘন্টার ভিতরে আমার যদি 22 ঘন্টা অন্যান্য ঘুম খাওয়া দাওয়া রেসপন্সিবিলিটির পিছনে চলে যায়, লিস্ট 2-4 ঘন্টা আমার বের করতে হবে একাডেমিক ওরিয়েন্টেশনের জন্য। এবং এইভাবে করেই আমাদের জীবনটা কঠিন, এটা সত্য, কিন্তু এই কঠিনটাকে যে যতটা বেশি এনজয় করতে পারে, যে যতটা বেশি শেয়ারিং এবং কেয়ারিং এর মাধ্যমে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ভাইয়া।
ওকে, থ্যাংক ইউ আপু। আপনার কাছ থেকে আসলে শুনলাম, অভিজ্ঞতা শুনলাম, পরামর্শ শুনলাম, যাক ভালো লাগলো। তো আমি একটা কথা আসলে বলতে চাই যে আমরা তো ক্রিকেট বা ফুটবল খেলা বা সব ধরনের স্পোর্টস খেলা কিন্তু আমরা সবাই কম বেশি দেখি। ফুটবল হোক ক্রিকেট হোক, আমরা কি কখনো একটা জিনিস লক্ষ্য করছি যে যত ভালো টিমই হোক না কেন বা যত শক্তিশালী টিম হোক না কেন, তারা যখন খেলতে নামে অর্থাৎ মূল খেলায় নামার আগে প্রতি দুই পক্ষই কিন্তু সেই স্টেডিয়ামের মাঠটাতে কিন্তু তারা কিছুক্ষণ প্র্যাকটিস করে। তারা কিন্তু সেই মাঠে একবার হলো প্র্যাকটিস করে। ফুটবলে কিন্তু নিয়ম আছে যে যে স্টেডিয়ামে খেলা হবে, যে মঞ্চে খেলা হবে, তারা কিন্তু আগের দিনই দুই টিমের জন্য টাইম বরাদ্দ থাকে সেইখানে এসে একটু প্র্যাকটিস করার। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেখানে খেলা হবে সেই খেলার মাঠের সাথে, সেখানকার পরিবেশের সাথে যেন প্লেয়াররা আগে থেকে ওরিয়েন্টেশন থাকে। তো এই মেসেজটা আসলে উদ্দেশ্য হলো শুধুমাত্র খেলাধুলার জন্য না। আপনারা বিসিপিএস এ যাবেন, বিসিপিএস এ আহ, একদিন আপনারা এসবি এক্সাম দিবেন, একদিন আপনারা এসিকিউ এক্সাম দিবেন, দেন আপনারা কোয়ালিফাই হলে দেন আমরা অসপি অ্যান্ড অস্কির স্টেশনে আপনারা প্রবেশ করবেন। তো এই যে পরীক্ষাগুলো দিবেন, এই পরীক্ষাগুলো সম্পর্কে আগে থেকে যদি আপনারা ওরিয়েন্টেশন না হন, আগে থেকেই না জানেন যে আসলে আপনি কিভাবে বসে পরীক্ষা দিবেন, আপনাকে যে প্রশ্নটা করা হবে সে প্রশ্নটা কোন প্যাটার্নে করা হবে, প্রশ্ন করার পরে আসলে আপনি কিভাবে চিন্তা করবেন, আপনাকে অ্যান্সারটা দেওয়া হবে, আপনাকে এসবি এর স্টেম গুলো দেওয়া হবে, এর মধ্যে আপনাকে স্টেম গুলো যখন কনফিউজ করবে তখন আপনি আসলে কোন অ্যাঙ্গেলে চিন্তা করবেন, দেন এসিকিউর সময় আপনি আসলে কিভাবে টাইম কনজিউম করবেন, দেন আপনি কোয়ালিফাই এসবিএন এসিকিউ তে কোয়ালিফাই হলে আপনি অস্পিতে স্টেশন গুলো কিভাবে ফেস করবেন। প্রত্যেকটা স্টেশনে যে আসলে আপনার ফেভারে থাকবে কিংবা আপনার একদম মুখস্থ বলেন বা আপনার প্রিপারেশনের আওতায় থাকবে, বিষয়টা এমন না। কিছু কিছু স্টেশন থাকবে যেগুলো আসলে আপনার জন্য আসলে আনইভেন্টফুল, যেগুলোর জন্য আসলে আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন না। কিন্তু সেই সেই সিচুয়েশন গুলো আপনি কিভাবে ওভারকাম করে আসবেন, এই বিষয়ে যদি আপনি আগে থেকে ওরিয়েন্টেড না হয়ে যান তাহলে কিন্তু পরীক্ষার হলের প্রত্যেকটা পরিবেশ কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো যে আসলে এক্সাম ব্যাচে আপনারা বিশেষ করে জেনেসিসে আপনি যদি স্পেশালি আমি বলবো যারা ঢাকায় থাকেন তারা যদি আসলে অফলাইনে এসে অর্থাৎ একদম এক্সাম হলের মতো পরিবেশে একদম টাইম মেনটেন করে আপনারা যদি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, তাহলে কিন্তু জেনেসিসের সেই একটা বিখ্যাত উক্তি প্রত্যেকটা পরীক্ষার আগে শুনতে হয়। আমি জেনেসিসের সেই পার্ট 1 থেকে আছি। তো একটা উক্তি সবসময় থাকে বা সবসময় বলা হয় যে আপনি যখন বিসিপিএস এর পরীক্ষার হলে ঢুকবেন, এটা যেন অনেকটা মনে হবে যে জেনেসিস এর থার্ড অথবা ফোর্থ মক টেস্ট এক্সাম দিতে আসছেন, কিংবা বিসিপিএস এর সরি জেনেসিস এর কোন একটা মক টেস্ট এক্সাম দিতে বসছেন। কারণ আসলে জেনেসিস আপনাকে আগে থেকে ঠিক সেই পরীক্ষা সম্পর্কে এমন ভাবে ওরিয়েন্টেড করবে যে আসলে আপনি যখন ফাইনাল পরীক্ষাটা দিতে যাবেন তখন আসলে আপনার মনে হবে আপনি ঠিক ওই জেনেসিস এর ক্লাসরুমে বসে যেভাবে পরীক্ষা দিচ্ছেন ঠিক সেই পরিবেশে আজকে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার হলের পরিবেশটা যখন আপনার অনুকূলে থাকবে, একটা জিনিস মনে রাখবেন, সেই সময় কিন্তু আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভিটি কাজ করবে। দেন আপনি হচ্ছে খুব ইজিলি আপনি সরি আপনি আপনি খুব ইজিলি সেগুলো মানে সিচুয়েশন গুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে এখন চলে যাব আমাদের পরবর্তী যে সেগমেন্ট আছে সেখানে, সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাচ্ছি ফারজানা ইয়াসমিন আপুর কাছে। আমাদের আপকামিং যে ব্যাচটা আসতেছে এক্সাম ব্যাচ 2 এবং আপকামিং যে জুন 2026 যে এফসিপিএস মিড টার্ম সার্জারি পরীক্ষা, এই ব্যাপারে আসলে এক্সাম এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এই এক্সাম ব্যাচকে বেস করে আসলে প্রস্তুতি নেওয়া, কিভাবে আসলে তৈরি মানে নিজেকে প্রস্তুতি নেওয়া, নিজেকে গুছায় ওঠা এবং পরীক্ষার জন্য নিজেকে তৈরি করার যে স্টেপ বাই স্টেপ গুলো, পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়াল, এ ব্যাপারে আপু একটু ব্রিফ দিবেন। তো দেওয়ার আগে আসলে কিছু কথা বলে নি যেটা আসলে বলার আমার সুযোগ হয় নাই, সেটা হচ্ছে যে প্রথম কথা হলো ফারজানা ইয়াসমিন আপু হচ্ছে জেনেসিসের একজন সিনিয়র মেন্টর প্লাস পৃষ্ঠপোষক। আর আপুর সাথে আসলে দিয়ে লম্বা একটা সময় আমি তার স্টুডেন্ট ছিলাম, মানে আমার মেন্টর ছিল, আমি আপুর এক সময় ক্লাস করেছি। প্লাস মাঝখানে লম্বা একটা সময় আসলে আপুর সাথে যোগাযোগ হয় নাই কারণ আপু সিপিএস ফাইনাল পার্ট পরীক্ষার্থী হিসেবে ব্যস্ত ছিলেন। তো আপুকে আসলে সেভাবে আমার মানে শুভেচ্ছা জানানোর সুযোগ হয়ে ওঠে নাই। তো আমি মনে করি আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে আমি আসলে সুযোগটা মিস করতে চাই না। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন আপু যে আপনি আপনার এই এফসিপিএস এর মতো এত লম্বা একটা জার্নি, এত ক্রিটিক্যাল একটা জার্নি, একজন ফিমেল হিসেবে আমি যে কথাটা একটু আগেই বললাম যে একজন ফিমেল হিসেবে জার্নিটা কিন্তু আসলেই কঠিন। নিজের বাবা মা
নিজের হাজবেন্ড, নিজের সন্তান সবকিছু মিলে সবকিছু ম্যানেজ করে, ডিউটি ম্যানেজ করে তারপরে পড়ার টেবিলে বসা এবং পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করা, ইট ইজ সো মাচ ডিফিকাল্ট। আপনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনি সেই রাস্তা অতিক্রম করেছেন। আপনাকে অসংখ্য মানে শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার আগামী দিনগুলো আরো সহজ হোক। তো আপুকে আমি একটু মানে ইনভাইট করতেছি যে আমাদের আপকামিং যে জুন 2026-এ যে এফসিপিএস মিড টার্ম সার্জারি যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো এই ব্যাচের যারা মানে আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এক্সাম রিলেটেড কিছু সাজেশন, কিছু পরামর্শ এবং কিছু টিপস এন্ড ট্রিক্স আপনি একটু আপনার ভাষায় একটু আমাদের জন্য একটু ইলাবোরেট করবেন। আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? জি আপু, শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসলে আমাকে আমাকে কংগ্রাচুলেট করার জন্য আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। এবং এটার আসলে আমি ক্রেডিট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সবকিছু সফলতা আমাদের। বাট জেনেসিস পরিবারের যে সাপোর্ট, বিশেষ করে আমাদের মেন্টর আপনারা যারা ছিলেন, তো এই আর প্লাস আমাদের জেনেসিস পুরো টিম যে সাপোর্টটা দিয়েছেন, তো এটা আমার প্রিপারেশনের জন্য অনেক হেল্পফুল ছিল। এবং এটাই কিন্তু এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের পরবর্তী এই প্রোগ্রামগুলো টার্গেটেড এই প্রোগ্রামগুলো রাখা, যাতে করে আমাদেরও ভাইয়া আপুরা যারা সামনে ইনশাআল্লাহ মিড টার্ম এবং পরবর্তীতে তাদের পথটা সার্জারি পোস্ট গ্রাজুয়েশন পথটা যেন মানে আরো স্মুথ হয়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আসলে আমাদের এই কাজ করাগুলো। এবং তারই একটা পার্ট কিন্তু এই যে আমাদের এক্সাম ওরিয়েন্টেশন আজকের। তো এক্সাম ব্যাচটা রাখা হয়েছে, এটা আমাদের এক্সাম ব্যাচ 2 ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে যেটা হচ্ছে জুন 2026-এ। এবং সময় কিন্তু বেশি নেই আমাদের হাতে। আমাদের হাতে বলতে গেলে আমি একটু আগে কাউন্ট করছিলাম যে আমাদের 3 মাসের মতো সময় আছে। এবং আমাদের প্রিপারেশনটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড। কেন বলছি? কারণ কেউ এখানে লং ব্যাচটাকে প্রেফার করছেন, কেউ একটা রেগুলার ব্যাচ প্রেফার করছেন, আর কেউ এক্সাম ব্যাচ। এবং এখানেও কিছু ক্যাটাগরাইজেশন যদি করি, যে কেউ হয়তো বা আগে পরীক্ষা দিয়েছেন, অথবা একটু প্ল্যান ছিল না, ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয় নাই, এবার একটু এক্সাম ব্যাচের মাধ্যমে নিজেকে ঝালাই করে নিতে চাচ্ছেন। অথবা এমন কেউ আছেন যে নিজে পড়েছি, একটু আমি দেখছি যে আমার প্রিপারেশনটা কতদূর এগিয়েছে, অথবা আমার প্রিপারেশনটা কতটুকু স্ট্রং হয়েছে। তো এক্সাম ব্যাচটা স্পেশালি অ্যাকচুয়ালি তাদের জন্যই। আর আমাদের যে এক্সাম ব্যাচে আমি যেটা বলবো, যে কাইন্ডলি রিকোয়েস্ট করব, যেহেতু একটা কথা হচ্ছিল যে আমাদের স্কেডিউলটা কিন্তু অনেক হেক্টিক স্কেডিউল। তার মধ্যে এই যে ফিমেলদের কথা বলছেন, হ্যাঁ ট্রুলি এটা ট্রু, আমি বলবো যে জেন্ডার ডিসক্রিমিনেশন না করলেও এটা ট্রু যে সবার আলাদা আলাদা চ্যালেঞ্জেস থাকে। বাট ফিমেলদের জন্য একটু আলাদা চ্যালেঞ্জ, এটা ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ থাকে, বিকজ ফ্যামিলির রেসপন্সিবিলিটি হয়তো বা একটু বেশি থাকে। তো এই চ্যালেঞ্জ বা এই মেন্টালিটি নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সার্জারিতে আমরা যারা ফিমেলরা এসেছি, সেটা একসেপ্ট করেই এসেছি। সুতরাং আমি একটা রিকোয়েস্ট শুরুতেই করতে চাই, যে আমরা যেভাবেই হোক, মেল ফিমেল যাই হই না কেন, আমাদের মেইন টার্গেট তো আমাদের পাস করা, আমাদেরকে এফসিপিএস কমপ্লিট করা ইনশাআল্লাহ। তো এই জন্য যত রেসপন্সিবিলিটিসই থাকুক না কেন, আমরা যেন নিজেকে একটু সময় দেই, নিজের পোস্ট গ্রাজুয়েশনের জন্য একটু সময় দেই, এবং সেই সময়টা যেন ফ্রুটফুল হয়, এই জন্যই জেনেসিস ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। তো আমাদের যে এক্সাম ব্যাচের প্ল্যানটা, সেটা আমি একটু শেয়ার করছি। এবং তার আগে বলে নিচ্ছি যে মিড টার্ম কিন্তু বেলিয়ান লাভ ছাড়া কোনো উপায় নেই। বেলিয়ান লাভ আসলে আমাদের মেইন, মানে যদি বলে স্টাডি ম্যাটেরিয়াল, একটা কোন বই পড়বো যেটা ছাড়া মিড টার্ম পাস হবে না, এবং যেটা আমাদের পার্ট টুর জন্য দরকার, সেটা হলো আমাদের বেলিয়ান লাভ 28 এডিশন, রানিং যে এডিশনটা চলছে সেই বই। তো এই বইকে বেসিস করে অ্যাকচুয়ালি আমাদের স্কেজুলটাকে আমরা প্ল্যান করেছি, এবং আমি একটু শর্টে তুলে ধরতে চাচ্ছি যে আমাদের প্রথম 15টা থাকবে টপিক বেসড এক্সাম। অর্থাৎ একটা চ্যাপ্টারের উপর, কিছু চ্যাপ্টারের উপর একটা করে আপনার এক্সাম দিবেন, এরকম 15 এক্সাম থাকবে। অর্থাৎ আপনি এই 15টা এক্সামের মাধ্যমে কিন্তু একবার বেরিয়ান লাভটাকে ইনশাল্লাহ পড়তে পারছেন। তো যারা আমরা নিজেদের মতো করে স্কেজুল করতে পারছি না, আমি রিকোয়েস্ট করব যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হবেন, কাইন্ডলি জাস্ট ফলো দ্য স্কেজুল অফ দ্য এক্সাম ব্যাচ। তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় সফল হওয়া ইনশাল্লাহ সম্ভব, এবং একবারেই সম্ভব। তো যেটা হচ্ছে যে 15টা টপিকের 15টা এক্সাম হবে টপিক ওয়াইজ, এই 15টা এক্সামের মাধ্যমে একবার আপনি শেষ করবেন। এবং আমাদের আরেকটা প্ল্যান আছে, যে ধরেন 4টা টপিক শেষ হলো, তারপর আমরা ওই 4টা টপিক কম্বাইন্ড একটা এক্সাম নিব, যেটাকে আমরা রিভিউ এক্সাম বলছি। তো এরকম রিভিউ এক্সাম কিন্তু আমাদের 3টা থাকবে। তো 3টা থাকার মাধ্যমে কি হলো, আমাদের বেলিয়ান লাভটাকে কিন্তু আবার আমাদের ইনশাল্লাহ পড়া হয়ে গেল। এবং তারপরে আমরা রাখছি কি, যে দুইটা বেলিয়ান লাভটাকে 2 ভাগে ভাগ করে,
2 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগে অর্থাৎ ইচ হাফে আমরা একটা এক্সাম নিব এসএকিউ এর উপরে যেভাবে রিটেন হয়, আর একটা এক্সাম নিব এসবি এর উপরে। তাহলে ইন টোটাল আপনার থার্ড টাইম ইনশাআল্লাহ বেলিয়ান লাভটাকে পড়া হয়ে গেল। এই বেলিয়ান লাভটাকে 2 ভাগে ভাগ করার মাধ্যমে তৃতীয় দফায় আপনার রিভিশন ইনশাআল্লাহ হবে। আর ফাইনাল যেটা একদম বিসিপিএস স্টাইল আমাদের যে মক এক্সাম হয়, পেপার 1 এন্ড পেপার 2, পেপার 1 এ থাকবে সিঙ্গেল বেসড আনসার আর পেপার 2 তে থাকবে এসএকিউ। এর মাধ্যমে ইনশাআল্লাহ ফোর্থ টাইম বেলিয়ান লাভটাকে কিন্তু রিভিশন দেওয়া পসিবল। এখন আমি আসি, আমরা কিন্তু বলি যে আমরা রিটেনের প্রিপারেশন আর অস্কির প্রিপারেশন সাইমালটেনিয়াস নিব, কারণ আমাদের কিন্তু রিটেনের পর সময় থাকে না। হাইয়েস্ট এখন আমরা ধরতে পারি 1 উইক, 10 days অথবা 1 উইক থাকে। তো এই সময়ের জন্য তো আমাদের অ্যাডিকুয়েট না। তো এক্সাম ব্যাচ আমাদের কিভাবে হেল্প করবে অস্কির প্রিপারেশনের ক্ষেত্রে? যেই টপিক ওয়াইজ আমাদের এক্সামটা হবে ওই এক্সামে কিন্তু আমাদের 10টা আসলে এসবিএ থাকবে, 4টা থাকবে এসএকিউ অর্থাৎ পেপার 1 পেপার 2 রিটেন, আর 2টা অথবা একটা আমাদের অসপি বা অস্কি পার্ট থাকবে যেটা ওই টপিক রিলেটেড যায়। অসপি হলে অসপি থাকবে, অস্কি হলে অস্কি থাকবে, যেটা ওই টপিকের জন্য বেশি প্রায়োরিটি পাবে। তো এভাবে কিন্তু পুরা আমাদের প্রত্যেকটা টপিকে আপনারা আপনাদের অস্কি প্রিপারেশনটাও ইনশাল্লাহ কভার করতে পারবেন। আর আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে এক্সাম, যেটা আপুও বলেছেন যে এক্সাম যেন আমরা দেই এবং কোয়েশ্চেন পেপার এবং এক্সাম যেন আমরা দেই, কারণ আমাদের আরেকটা টেন্ডেন্সি কি থাকে যে আমরা এক্সামটা না দিয়ে কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা পড়েছি তো, অথবা পড়া কমপ্লিট হয়নি, কোয়েশ্চেনটা একটু দেখে নেই, দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা হয়তো বা পারি না, আচ্ছা সলভটা একটু শুনে নেই, সলভ ক্লাসটা একটু শুনে নেই, কিন্তু সেটা যেন আমরা না করি। কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি এখন বলতে যাচ্ছি, যে আমাদের পেপার 1 সিঙ্গেল বেসড আনসার আমরা এটাকে বলি গেম চেঞ্জার। সব ঠিক আছে, বেলিয়ান লাভ থেকেই কোয়েশ্চেন হয়, কিন্তু মাঝে মাঝে এই কোয়েশ্চেনের প্যাচটা ধরতে পারাটা কঠিন হয়। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু পেপার 1 পেপার 2 মিলিয়ে 120 120 পেতে হবে, ইন্ডিভিজুয়ালি কিন্তু 60 না। সুতরাং আমাদের এসএকিউটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেহেতু এই প্রতিটা সেশনেই সিঙ্গেল বেসড আনসারে একটা করে একটা চ্যালেঞ্জিং একটা কোয়েশ্চেন বা কিছু কোয়েশ্চেন রাখছে তারা, যেটার মাধ্যমে দেখা যায় পেপার 1 এর পর সবাই মোটামুটি একটু কনফিডেন্স লো থাকছে যে কি হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা এই রিটেন প্রিপারেশনটা যেন ভালো মতো নেই, যাতে করে আমরা এখন থেকে এসএকিউ আনসার গুলো এত সুন্দর করে যেন লিখে প্র্যাকটিস করতে পারি যে আমাদের এসএকিউ পরীক্ষাটাও যেন খুব ভালো হয়। তাহলে কিন্তু আর এসবিএ যদি একটু খারাপও হয়ে যায়, কিন্তু আমাদের ফেইল নিয়ে অ্যাটলিস্ট আমাদের ভাবতে হবে না। আমরা ইনশাল্লাহ এসিকিউ পরীক্ষা দিয়ে আমরা যেন বুঝতে পারি যে না ইনশাল্লাহ পাস হবে। এবং এসিকিউটা আমি বরাবরই বলি যে আমাদের বেলিয়ান লাভের এক্সপিরিয়েন্স যেমন দরকার, নলেজ যেমন দরকার, আমাদের ট্রেনিং এক্সপিরিয়েন্সটাও তেমন ইকুয়ালি দরকার। অর্থাৎ আমাদের এই দুইটাই হেল্প করবে, বোথ এসবি এন্ড এসিকিউ এন্ড প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও। ঠিক আছে? তো এই জন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের নিজস্ব প্রোফাইল আইডি একটা থাকবে যারা অ্যাডমিটেড হবেন ইনশাআল্লাহ। সেই প্রোফাইল আইডিতে আপনারা যে কোনো একটা ডিভাইস দিয়েই কিন্তু ঢুকতে পারবেন। আমরা মানে একবার ল্যাপটপ একবার সেলফোন এরকম না, যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত যতদিন এই এক্সাম ব্যাচটা চলবে আপনি একটা ডিভাইস ইউজ করবেন, যে সবসময় ওই ডিভাইস দিয়ে আপনাকে ঢুকতে হবে। আপনাদের প্রোফাইল আইডিতে ইনশাআল্লাহ খুব সুন, খুব শীঘ্রই আপনাদের স্কেজুলটা ইনশাআল্লাহ আমরা আপলোড করে দিব। এবং 15 তারিখ থেকে আমাদের এক্সাম ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে, সপ্তাহে 2 দিন করে এক্সাম থাকবে, সব ব্যাচ ডে সহ সবকিছু খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং যেদিন এক্সাম দিবেন সেই দিনই কিন্তু সলভ ক্লাসটা সন্ধ্যায় আপনাদের এটা রেকর্ডেড এটা প্রোভাইড করা হবে সলভ ক্লাসটা। কিন্তু এটা একটা আমি যেটা বলে নিতে চাচ্ছি যে আপনারা এক্সামটা দিবেন এবং তারপর আপনারা সলভ ক্লাসটা শুনবেন। এই সলভ ক্লাসটা কিন্তু আপনাদের রেকর্ডেড আপনাদের আইডিতেও থাকবে। অর্থাৎ আপনি সিলেবাসটা সাপোজ তখন শেষ করতে পারেননি, আপনার রাত পর্যন্ত পড়তে হয়েছে, আপনি রাতে এক্সামটা দিন, এক্সামটা দেওয়ার পর আপনার তো রেকর্ডেড থাকছে আপনার সলভ ক্লাসটা, আপনি তারপর শুনুন। এবং শোনার পর আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আপনি বুঝবেন যে আপনার এখানে এখানে গ্যাপিং, এখানে ল্যাক আছে, এই জিনিসটা ভালো করে দেখতে হবে। তাই যখন সলভ ক্লাসটা করবেন, সলভ ক্লাস করার পরে আপনি বইয়ে ওই টপিকটাই আবার একটু খুলে ওই জিনিসটা তখন আবার দাগিয়ে নেবেন আলাদা করে, যে হ্যাঁ এটা আমি ভালো করে নোটিস করিনি। এবং আমরা কিন্তু বলা হয়েছে এর আগেও যে আমরা ফোকাস করি, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই প্রতিটা টপিকের কোয়েশ্চেন কিন্তু আমরা সেট করি। সুতরাং এই যেগুলো কোয়েশ্চেন করা হবে সবগুলোই খুব ক্রিম টপিক থেকে করা হবে। সুতরাং কোনো কনফিউশন যদি থাকে পরীক্ষা দিতে গিয়ে, অবশ্যই ওই টপিকের ওই কনফিউশন ক্লিয়ার না করে নেক্সট টপিকে প্রসিড করবেন না। তো আমাদের টার্গেট থাকবে যে টপিকের এক্সাম যখন ওই দিনই কমপ্লিট করে ফেলা,
এবং এক্সামের সুবিধা আছে, যে অনলাইন অফলাইন একটা সুবিধা আমরা রেখেছি। কারণ আমরা তো জানি যে আমাদের ঢাকার বাইরে যারা আছেন অথবা ঢাকায় আছেন, এটা রিকোয়েস্ট করবো যে সেন্টারে গিয়ে এক্সাম দিতে। এনভায়রনমেন্টটাও আপনাকে অনেক হেল্প করবে, পরীক্ষার হলে ওই অ্যাংজাইটিটা কাজ করবে না সেই ক্ষেত্রে। আর ঢাকার বাইরে যারা আছেন তারাও যেন এক্সাম দিতে পারেন, সেই ক্ষেত্রে আমরা অনলাইন অফলাইন সুবিধাটা রেখেছি। এবং সেটা কিভাবে, যে আমরা পরীক্ষা দিবেন যারা ঢাকার বাইরে আছেন বা সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন না, অনলাইনে পরীক্ষা দিবেন, তারা আসলে এক্সামটা দিবেন। দেওয়ার পরে এক্সামের কপির ছবিটা তুলবেন ক্যাম স্ক্যান করে, ওটার একটা পিডিএফ বানাবেন। পিডিএফ বানিয়ে সেটাকে আমাদের জেনেসিস যে মেইল অ্যাড্রেস বা আইডি আপনাদেরকে প্রোভাইড করবে, ওই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল করে দিবেন। জেনেসিস যেটা করবে সেটা প্রিন্ট আউট করবে এবং রেসপেক্টিভ মেন্টরকে দিবে, রেসপেক্টিভ মেন্টর সেটা চেক করে দিবে। ইভালুয়েশনের দরকার আছে যে আপনার একটা রিটেন আমরা লিখছি, সেটা কি আমাদের প্যাটার্নটা ঠিক আছে কিনা, সেই হেল্পটুকু মেন্টর আপনাকে ইনশাল্লাহ এই ব্যাপারে গাইড করবে সম্পূর্ণ, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। তো তারপরে এই চেকড কপি আবার আপনার কাছে ইনশাল্লাহ জেনেসিস পৌঁছিয়ে দিবে। এখন সেটাও ডিপেন্ড করছে যে আমরা কিভাবে নিব। যেমন এই সলভ শিট গুলো, এটা নিয়ে কিন্তু একটা ইস্যু থাকে যে আমরা সলভ শিট গুলো কিভাবে নিব, অথবা আমার চেকড কপিটা আমি কিভাবে পাবো। তো এটারও দুটো অপশন আছে, একটা হলো কেউ সেন্টার থেকে কালেক্ট করে, আবার কেউ বলে যে না আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন। তো এটা আপনারা নিজেরা জেনেসিস এর সাথে কথা বলে ঠিক করবেন যে আপনি সেন্টার থেকে আপনার সলভ শিট কালেক্ট করবেন, আপনার চেকড কপি কালেক্ট করবেন, নাকি আপনি আপনার বাসায় প্রেফার করছেন যে আপনার কুরিয়ার আপনার বাসায় যাবে। তো সেটা কিন্তু একটু ডিফারেন্ট প্রসিডিওর। তো সেইভাবে আপনারা একটু জেনেসিস এর সাথে কথা বলে নেবেন। এবং এক্সামে কাইন্ডলি অ্যাপিয়ার করবেন, এটার একটা জাস্ট আমি এক্সাম্পল দিই যেটা আপনাকে কিভাবে হেল্প করবে। এসবি তে তো অবশ্যই হেল্প করবে, কারণ পরীক্ষা দিতে গেলে আপনি বুঝবেন যে একটা প্যারাগ্রাফ এত সুন্দর করে পড়ে আসার পরও আপনি ধরতে পারছেন না। তখন আপনার ব্রেন স্টর্মিং বেশি হবে এবং আপনি পড়বেন তখন ওভাবেই যে হ্যাঁ এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, আমি তো এটা এতদিন পড়েছি কিন্তু আমি জিনিসটা মাইনরলি নোটিস করিনি। আর একটা এসএকিউ তে যে হেল্পটা হবে, সাপোজ আমাদের যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা কন্ডিশন একটা সিনারিও দিয়ে বলবে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস 3টা লিখো, তো তখনও কিন্তু স্যাররা আসলে এইটা নোটিস করে যে আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে এই সিনারিওর বেসিসে কোনটাকে প্রথমে রাখছি। একটা বিনাইন কন্ডিশন, একটা ইয়াং এজের পেশেন্টে আমি বিনাইন কন্ডিশন ফার্স্টে রাখছি, নাকি একটা ওল্ড এজের পেশেন্টের সিনারিওতে আমি কার্সিনোমাটাকে 1 নম্বরে রাখছি। এবং সেটা কিন্তু উইদাউট প্র্যাকটিস, জাস্ট ওই সময় গিয়ে নলেজ থাকলেও সুন্দর মতো বুঝে লেখা পসিবল না। তাই আমার রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ সবাই এক্সামে অ্যাপিয়ার করবেন। রেকর্ডেড সলভ ক্লাস থাকলেও কোনো প্রবলেম হলে কোনো ডিফিকাল্টিজ হলে জেনেসিস ইনফর্ম করলেই রেসপেক্টিভ মেন্টরের সাথে আপনাদের ইনশাল্লাহ কন্ট্যাক্টের ব্যবস্থা করে দিবে। তো আশা করছি ইনশাআল্লাহ এক্সাম ব্যাচের সাথে থাকলে, এই তো বললাম যে 4বার তো এখানেই রিভিশন হয়ে যাচ্ছে, সুতরাং আলাদা করে আর প্যারা বা প্রেশার আপনাদের ইনশাআল্লাহ নিতে হবে না। জেনেসিস এর সাথে থাকুন। আমরা ইনশাআল্লাহ যারা আছি মেন্টররা আমাদের তরফ থেকে এনি টাইমে যে কোনো কনফিউশন হলে আমরা ইনশাআল্লাহ হেল্প করব। আর আমাদের সব পুরো ব্যবস্থা 24/7 যেভাবে জেনেসিস আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, প্রোভাইড করছে যে সাপোর্টটা, তো এই সাপোর্টে আপনাদের আশা করছি যে আপনাদের সাফল্যের পথটা অনেক সহজ হবে, স্মুথ হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য শুভকামনা, আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ আপু। একটা প্রশ্ন আর কি সবশেষে, যেটা যেহেতু প্রোগ্রামটা আসলে নট অনলি জুম, এটা ফেসবুক লাইভও হচ্ছে, তো আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, যে এটা আগেও এসেছিল প্লাস এখনো আসতেছে, যে মানে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের তো জেনেসিসের এই জুন 2026-এর নিয়ে অনেকগুলো ব্যাচ রান করতেছে অলরেডি। ডিসেম্বর থেকে, গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন ব্যাচ রান হয়েছে, কখনো রেগুলার ব্যাচ, তো হচ্ছে লং ব্যাচ, তো সবশেষে যে এক্সাম ব্যাচ। তো আমাকে যে প্রশ্নটা অনেকে করেছে যে আসলে বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে হোক বা বিভিন্ন কারণে, অনেকে যারা আসলে এই ব্যাচ গুলোতে তারা আসলে মানে অ্যাটেন্ড করতে পারে নাই, কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে তারা এক্সাম ব্যাচে আসলে ভর্তি হতে চাচ্ছে, কিন্তু এই স্বল্প সময় এক্সাম ব্যাচটাকে আসলে অ্যাজ এ বিগিনার হিসেবে তাদেরকে কতটুকু আসলে হেল্পফুল হবে এই ব্যাপারে যদিও আমি নিজে ব্রিফ করেছি, তবে আমার মনে হয় যে অফিসিয়ালি এই প্ল্যাটফর্মে একটু বলা উচিত, তাহলে তারা আসলে ব্যাপারে একটু ইন্সপায়ার হয়। আপনি এই ব্যাপারে যদি কিছু একটা বলতেন, অ্যাজ এ বিগিনার এক্সাম ব্যাচ, এই যে কয়েকদিন সময় আছে এক্সাম ব্যাচের সাথে যদি কনফাইন্ড থাকে, তাহলে আসলে তারা কি আসলে, তাদের প্রশ্নটা এটা যে আসলে কি পাস করা সম্ভব কিনা আপু। আচ্ছা, প্রশ্নটা খুব 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 মানে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব খুব মানে আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, এটা আসলে আমারই মনে হয় বলে দেওয়া উচিত ছিল। যে হ্যাঁ এটা ঠিক যে আমি এই শুরুতে কিন্তু একটা কথা বলেছি যে আমাদের কিন্তু প্রত্যেকের প্রিপারেশনটা ইন্ডিভিজুয়ালাইজড।
অর্থাৎ এমন ভাবে ভাবলে হবে না যে আমি মাত্র শুরু করেছি, অনেকে 6 মাস আগে থেকে পড়ছে, আমি কি পারবো কিনা। না, এটা ডিপেন্ড করছে যে আপনি এখন 3 মাস সময় আছে, আপনি এক্সাম ব্যাচের সাথে আপনি নিজের মতো করে পড়েন। হ্যাঁ, অনেকে মনে করছে আমি যদি রেগুলার ব্যাচে যারা পড়ছে তারা তো ক্লাসও করছে। হ্যাঁ, এখন আপনার হয়তোবা সেই ক্লাস এতক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস করার সময় বা সুযোগ হয়তোবা হবে না, কিন্তু এইটা ডিপেন্ড করছে আপনার উপর যে এই 3 মাসে আপনি নিজে কতটুকু সময় এখন দিতে পারবেন। যারা 8 মাস সময় দিয়েছে, তাহলে আপনার 3 মাসে তারা যতটুকু সময় দিবে, এই 3 মাসে আপনাকে তার চেয়ে বেশি সময় দিতে হবে। এটা হলো আসল কথা। আপনি নিজে পড়েন, আপনি নিজে পড়ে এক্সাম দেন। কোনো কনফিউশন হলে তখন তো আপনি নিজেই ধরতে পারবেন। আপনি নিজেই ধরতে পারবেন যে আমার এই জায়গাগুলোতে ল্যাকিংস আছে। তখন আপনি ওগুলো দাগিয়ে নিবেন। তখন আপনি রিভিউ আবার যখন আপনি সলভ ক্লাস করে যখন ক্লিয়ার হবে যে আচ্ছা আমি জিনিসটা ভেবেছি এভাবে, আসলে হবে এভাবে, তখন আপনি ওই যে বলেছি মাইনর জিনিসগুলো আপনি তখন খেয়াল করবেন। তখন খেয়াল করার পরে আপনার আবার পারফরমেন্সটা আরো ইমপ্রুভ করবে যখন আপনি রিভিউ এক্সামে যাবেন। ওই টপিকের উপর তো আবার রিভিউ এক্সামটা হবে, 4টা টপিক মিলিয়ে 5টা টপিক মিলিয়ে। তখন আপনি আবার সেলফ অ্যাসেসমেন্ট করবেন। বাট কোনো কিছু আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব সম্ভব, এবং নিজের এফর্টটা দিতে হবে। এরকমও অনেকে আছে, আমি কিন্তু এনকারেজ করছি না বিষয়টা, বাট এমন অনেক ডিফিকাল্টিজ আছে যার কারণে অনেকে জাস্ট 1.5 মাস প্রিপারেশন নিয়েছে, কিন্তু সে কিন্তু পাশ করে গেছে। কিন্তু সেই আপু 1.5 মাসে তার আসসালামু এফর্টটা ছিল আলাইকুম। অনেক বেশি। আহ, আপু জি। কিছু মনে না করলে আমার ধারণা যে ভাইয়াটা কোশ্চেন করেছে, তার জি। কোশ্চেনের সাথে আমার মনে হয় এক্সাম্পলটা আমি এখানে বসে আছি। আচ্ছা, আচ্ছা। তাহলে তো আমি আপু, এই যে ক্যামেরা আপু টার্ন করলাম অলরেডি না। বলেছে। জি কোশ্চেনটা আপু বলেন। শুনে আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই কোশ্চেনের আনসারটা আমার মনে হয় আমারই দেওয়া উচিত, কারণ যেহেতু জি, উনি একটা জি, লাইভ প্লিজ এক্সাম্পল আপু, পাবে। প্লিজ, প্লিজ দেন। আমি ওনাকে খুশি এখন হব। টাইম ফ্রেম বলি যে আমার পরীক্ষাটি ছিল জানুয়ারি সেশনে, এবং আমি জেনেসিসের সাথে কন্ট্যাক্ট করেছিলাম সেপ্টেম্বরের 25 তারিখে। এবং তার আগ পর্যন্ত আই ওয়াজ লাইক যে না, আমি তো পারবো না, আমার তো কোনো পড়াশোনা হয়নি, আমি তো 2 বছর জাস্ট ট্রেনিং করেছি, আমি তো বেইলি লাভের সাথে আমার কোনো সম্পর্ক নাই, থাক, আমি জানুয়ারি সেশনে বসবো না পরীক্ষায়। এবং অল অন এ সাডেন, এবং আমার 2-3 জন সিনিয়র আমাকে পোক করলো যে না, অ্যাটলিস্ট পরীক্ষা পাশ করো আর না করো, তুমি পরীক্ষাটা দাও। তখনই আমি মিড টার্ম সেন্টারে যাই, এবং 25 সেপ্টেম্বরে আমি যোগাযোগ করি তাদের সাথে, যেখানে যারা ছিলেন ম্যানেজমেন্টে। ভর্তি হলাম, ভর্তি হয়ে ইতিমধ্যে দেখলাম যে বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গিয়েছে, এবং আমি তারপরে শুরু করি। শুরু করার পরে আমার কাছে মনে হলো ওকে ফাইন, এইবার আমি স্টার্ট করি। এবং আমার রেসটা মূলত শুরু হয়েছিল তখন। মাঝখানে আবার ফ্যামিলিয়াল কারণে নভেম্বরে একটা ব্রেক যায়। আহ এবং ডিসেম্বরে আমার কাছে মনে হয়েছে যে আমি একেবারে উঠে পড়ে লেগেছিলাম যে না, এইবার আর কোনো পিছনে ফিরে থাকার সুযোগ নাই, যেহেতু আমি 13,000 টাকা খরচ করেছি, যেহেতু আমি বিসিপিএস কে টাকা একবার দিয়ে ফেলেছি, এই টাকা আমি সেকেন্ড টাইম আর দিতে চাই না, আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আই হ্যাভ টু পাস। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু পাস করেছি। সো যেই ভাইয়াটা কোশ্চেন করেছেন, আমি বলছি না মিড টার্ম পাস করা ইজি, আমি বলছি ইফ ইউ আর ডিটারমাইন্ড এনাফ, দেন ইউ ক্যান ক্র্যাক এনি এক্সাম। এবং এক্সিলেন্ট। ডেফিনেটলি যদি আপনার সাথে জেনেসিস এর মতো গাইড করার মতো কোনো একটা মেন্টরশিপের একটা প্যানেল আপনার সাথে থাকে আর কি, তাহলে কোনো কথাই নেই। সো আই থিংক ভাইয়া, আমার কথা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমি পারলে আপনিও পারবেন, আমি আবারও বলছি। এবং আমি যদি মাত্র 1.5 থেকে 2 মাসের প্রিপারেশনও আমার ঠিক মতো ছিল না, সেখানে যদি আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস করে জেনেসিসের সাথে আমি যদি ক্র্যাক করতে পারি, দেন ইউ উইল ডেফিনেটলি ক্যান পাস। খুব সুন্দর বলেছেন আপু, খুবই সুন্দর বলেছেন, এবং এই জন্য এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এই কারণেই কিন্তু জেনেসিস এমন না যে শুধু একটা ব্যাচের অপশন রেখেছে, এমন না যে শুধু লং ব্যাচ 1 2 3 চালিয়ে যাচ্ছে। লং ব্যাচ রেখেছে, রেগুলার ব্যাচ রেখেছে, এবং এক্সাম ব্যাচ রেখেছে। এইটাই কারণ যে যে যেভাবে পারছেন, আপনার যেটা মনে হচ্ছে যে না আমার এটা দিয়েই সুবিধা হবে অথবা আমার এটা দরকার, সে সেটা সেই সেই ব্যাচটাকে গ্র্যাব করবেন, এবং ইনশাল্লাহ এক্স্যাক্টলি আপু। পসিবল। এবং সাথে পসিবল, আমার কারণ কাছে আপনি, মনে হচ্ছে জি। 2-3 জনের একটা টিম কন্টিনিউ করা ভালো রিডিং পার্টনার হিসেবে, যে যাদের সাথে ফ্রিকোয়েন্টলি, হয়তো আমি আজকে পড়তে পারিনি, কিন্তু আমার রিডিং পার্টনার সময় পেয়েছে, একটা টপিক পড়েছে, আমি যেন কাজের ফাঁকে তাকে বলি যে ঠিক আছে, আপনি আপনি আজকে কি পড়েছেন আমার সাথে একটু শেয়ার করেন, বা আজকে জেনেসিসে আমি ক্লাসটা করতে পারিনি, আপনি কি করেছেন, তাহলে আমাকে একটু বলেন যে কি বললো মেন্টর। অনেক সময় হয় কি, আমাদের আসলে এই সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো ক্লাস দেখতে পারি না, সব ক্লাসগুলো দেখা হয়তো বা হয়েও ওঠে না। তাহলে অ্যাটলিস্ট এইটুকু মাথায় থাকতে হবে, আমি
সশরীরে বা আমি নিজে থেকে যদি নাও করতে পারি, তাহলে আমার যে পার্টনার তার কাছ থেকে যেন জেনে নিই যে কি হচ্ছে। আমাকে আপ টু ডেট থাকতে হবে, এবং রিডিং পার্টনার মেনটেন করাটা আমার কাছে মনে হয়েছে সফলতার আরেকটা ধাপ। খুব সুন্দর বলেছেন আপু। এটা নিয়েও আমি একটু অ্যাড করি যে আপু যেহেতু বলেছেন যে রিডিং পার্টনার থাকাটা খুব জরুরি, আসলেও ট্রু। এবং এখানে অনেকে ভাবতে পারেন যে আমার তো কোনো পার্টনার নেই, আমরা কিভাবে পারবো। এখানে কিন্তু আমরা নিজেরা নিজেদের মানে নিজেদের আমরা নিজেরা চাক্ষুষ দেখেছি, কথাটা বলতে হবে এভাবে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে আপনাদের ইনশাল্লাহ একটা। ওই গ্রুপেই দেখা যায় যে ভাইয়া আপুরা একে অপরের সাথে পার্সোনালি জানেন যে এই গ্রুপে এই ভাইয়া আপু আছেন, তারা নিজেরা নিজেরা পার্সোনালি কিন্তু কন্ট্যাক্ট করেন। এমনও আছে যে এক একজন এক এক ডিস্ট্রিক্টে, কিন্তু তারা কন্ট্যাক্ট করে করেও কিন্তু পড়ছেন। ঠিক আছে। তো এমন হতে হবে না যে আমরা একই সেন্টারে থাকতে হবে, অথবা আমি তো অনেক পেরিফেরিতে, আমার কি হবে, আমি তো কারোর সাথে পার্টনার করতে পারছি না, পার্টনারশিপ করতে পারছি না। তো এটা একটা মাধ্যম হতে পারে যে যারা আপনারা ভর্তি হবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকবে। ওই গ্রুপ থেকেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন, পার্সোনালি আপনারা নক দিতে পারেন ওই ভাই আপুদের সাথে যে আপনারা কি পড়ছেন, একটা ডিসকাশনে যেতে পারেন। তারপরও আমি একটা কথা বলি, যদি কাউকেও না পান পার্টনার, জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে প্রিপারেশন নেবেন। কারণ আমি আমার একটা অভিজ্ঞতাটা শেয়ার করি যে আমি ফাইনাল পার্ট এক্সাম যখন দিয়েছি আমার কিন্তু কোনো পার্টনার ছিল না। সুতরাং এটা কেন বলছি, এটা ডিফিকাল্ট বাট পসিবল। এই একটা হোপ, এই একটা আশা দেওয়ার জন্যই আমি আসলে এটা শেয়ার করেছি যে ইনশাল্লাহ সবই সম্ভব, জাস্ট নিজের চেষ্টাটা রাখুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আর আপনাদের যে একটা ব্যাচ খোলা হবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, একে অপরের সাথে আপনারা ইন্টারাক্ট করুন, ইনশাল্লাহ সফলতা আসবে ইনশাল্লাহ। বাট এই টাইমটুকু একদম ফুল ফ্লেজে দিতে হবে। এই টাইমটুকু নিশে আর কোনো কম্প্রোমাইজেশন হবে না যে আমি এতদিন পড়িনি। এই চিন্তা করে 1 মাস পার করে দেওয়া যাবে না যে আমি এতদিন পড়িনি। যা গেছে গেছে, এখন এই সময়টুকুকে একদম ফুল ফ্লেজেড কাজে লাগাতে হবে। এটাও আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। আমার পরীক্ষার আগেই ডিসেম্বর মাসে একজন আপু আমাকে পার্সোনালি নক দিয়েছিলেন। এটা কেন বলছি, যে উনি তখন ওই 1 মাসে ওনার প্রিপারেশন নেওয়ার সময় ছিল, কারণ ওনার অনেক 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 স্ট্রাগল ছিল। বাট ওই 1 মাস উনি প্রিপারেশন নিতে পারবে কিনা, হবে কিনা। তো আলহামদুলিল্লাহ উনি তো পাশ করেছেন। তার মানে এটাও না যে 3 মাসের মধ্যে এখন 1 মাস কাজে লাগাবেন, অর্থাৎ 3 মাসই কাজে লাগাতে হবে এখন থেকে। এই তো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে তাহলে। আসসালামু আলাইকুম শাহরিয়ার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। থ্যাংক ইউ আপু, আসলে আমাদের এই ডিসকাশনটা উপকার হলো আসলে তাদের জন্য যাদের আসলে কোশ্চেন নিয়ে আসলে কনফিউশন ছিল যে আসলে এই শেষ সময়ে এসে এক্সাম ব্যাচ সাথে কন্টিনিউ করলে আসলে তারা কতটুকু বেনিফিটেড হবে। আশা করি আমরা উত্তরটা পেয়ে গেছি। তো আমি এটার সাথে একটু অ্যাডিশনাল ভাইয়া, যোগ করে। সরি একটু ইন্টারাপ্ট করলাম। ফারিহা শিওর। আপু, আপু একজন আছেন আমাদের সাথে, তো আপুরও যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো সাজেশন থাকে যদি শেয়ার করতেন। ফারিহা আপু আমি দেখছি, একটু দেখবেন কাইন্ডলি। ওকে, আমি একটু অনলাইনে চেক করি। ফারিয়া আপু, হ্যাঁ ফারিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? সামহাও আপু হয়তো বা বিজি আছে। আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ করে আমরা এর পরবর্তীতে যদি ওনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। তো আমি আমার প্রশ্নটা আবার একটু ফেরত যাই, সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে যারা করছিল যে আসলে এই অল্প সময়ে আসলে কন্টিনিউ করা পসিবল কিনা এই ব্যাচের সাথে, তো তারা কিন্তু অ্যাজ এ প্রথমে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে অ্যাজ এ বিগিনার আমি বলবো যে আপনি মিড টার্ম পরীক্ষার্থী, আপনি কখনোই অ্যাজ এ বিগিনার হতে পারেন না। আপনি কখনোই অ্যাজ এ বিগিনার কখনোই আপনি মিড টার্ম এক্সাম দিবেন সামনে, তো আপনি কখনোই আসলে বিগিনার না, কারণ আপনি 2টা বছর ট্রেনিং করেছেন। যদি একটু কি বলবো যে একটু টার্সিয়ারি হসপিটালগুলোতে কাজ করলে আপনি হচ্ছে আহ, কি বলবো, আপনি বিভিন্ন যে ব্রাঞ্চ গুলো আছে সেখানেও আপনি হচ্ছে ট্রেনিং করে এসেছেন। আপনি পারফোরেশনের পেশেন্ট দেখেছেন, আপনি পারফোরেশন পেশেন্ট ম্যানেজ করেছেন, আপনি পেশেন্টের এনজি টিউব ইনসার্শন করেছেন, আপনি ইনভ্যারিয়েবলি আপনি পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করছেন, আপনি ইনভেরিয়েবলি পেডিয়াট্রিক সার্জারি কেসগুলো দেখেছেন, আপনি ওটিতে নিয়মিত যাচ্ছেন, আপনি নিয়মিত ইনসিশন দেওয়া দেখতেছেন, আপনি নিয়মিত গার্ড প্রিপারেশন দেখতেছেন, আপনি গার্ড রিসেকশন দেখতেছেন, আপনি নিয়মিত ওটিতে ডায়াথার্মি মেশিনটা ইউজ করতেছেন, আপনি ওটিতে নিয়মিত ল্যাপ্রোস্কোপি মেশিন দেখতেছেন। সো আপনি কিন্তু আসলে এই বিষয়ের সাথে আগে থেকে ওরিয়েন্টেড। তো ইউ আর নট এ বিগিনার, আপনি কখনোই বিগিনার না। তাহলে সেটা হচ্ছে যে আপনি যেটা জানেন এটাকে জাস্ট একটু ওয়েল অর্গানাইজড ভাবে আপনাকে গুছায় দেওয়া। আপনি সবই জানেন, এখানে নতুন কোনো কিছু আপনাকে আবিষ্কার করে শেখানো হবে না।
আপনি যেটাই জানেন সেটাকে জাস্ট একটু পরীক্ষা ওরিয়েন্টেড করে আপনাকে সেটা প্রিপেয়ার করে দেওয়া, কারণ পরীক্ষার হলে এটাই আপনাকে পারফর্ম করতে হবে। আপনি ক্যাথেটারাইজেশন কতগুলো করছেন, কিন্তু আসলে আইডিয়াল এবং প্রিন্সিপাল মেনটেন করে আপনি হচ্ছে যে পরীক্ষার অস্টিস সেশনে করতেন, সেটার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে, পাশাপাশি এটার জন্য যে টাইম দেওয়া থাকবে সেই টাইমটাকেও মেনটেন করে আপনি কিভাবে করবেন, এই প্র্যাকটিসটাই আসলে জেনেসিস আপনাদেরকে করে দিবে, এই সহযোগিতাটা আপনাদেরকে করবে। সো ইউ আর নট এ বিগিনার। আমার প্রথম কনফিউশন এটা যে আপনি কখনোই বিগিনার না। দেন অ্যানাদার কোশ্চেন, আপনি এটা জিনিস চিন্তা করে থাকেন, আপনি যদি এর মাঝখানে অন্য কোনো পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে আপনি মনে হয় শেষবারের মতো এত আয়োজন করে এত ঘটা করে রিটেন পরীক্ষা দিয়ে আসছিলেন আপনার এমবিবিএস এর ফাইনাল প্রফের রিটেনের সময়। তারপরে কিন্তু আসলে এত ঘটা করে আসলে পরীক্ষা দেওয়া হয় নাই যতটা আয়োজন করে বিসিপিএস নেওয়া হয়। তো আপনি যদি আসলে আগে থেকেই এই এক্সামের প্রিপারেশন বা এক্সাম রিটেনের প্রিপারেশনটা, স্পেশালি টাইম ম্যানেজমেন্টটা আপনার কিন্তু, আপনি জানেন আপনি অ্যান্সারটা পারেন, আপনি অ্যান্সারটা লিখতে পারবেন, কিন্তু আসলে এই সময়ের মধ্যে আপনি কিভাবে অ্যান্সার করবেন, কতটুকু লিখতে হবে, এবং বিসিপিএস এর যারা স্যার ম্যাম বা যারা আছেন তারা কিভাবে চেকলিস্ট ফলো করে আপনার অ্যান্সারটাকে শর্ট আউট করবে, অ্যান্সারটাকে মার্কিং করবে, এই টেকনিকটা যদি আসলে আপনি আগে থেকে না জানেন তাহলে কিন্তু রিটেনে আপনি একটা ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু আপনি পারফর্ম করে আসতে পারবেন না। আমি আমার পরীক্ষার কথা আমি বলি, আমি কিন্তু চেষ্টা করেছি জেনেসিস এর প্রত্যেকটা এক্সাম রিটেন হোক কিংবা এসবিএ হোক, আমি কিন্তু একদম সেন্টারে এসে যত ব্যস্ততা থাকুক না কেন, আমার প্রিপারেশন হোক বা না হোক, ঠিক আছে, আমি এসে কিন্তু আমি সেন্টারে এসে পরীক্ষা দিয়ে গেছি, একটা কারণে যে আমি শুধুমাত্র আমি আমার টাইম ম্যানেজমেন্টটা শুধু শিখবো এখান থেকে। তো আলহামদুলিল্লাহ, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি যখন এসএকিউ পরীক্ষা দিতে গেছিলাম, আমি তো জানি যে আসলে টাইম নিয়ে এখানে একটা ঝামেলা বাধে, কারণ অল্প একটা সময় আপনাকে অনেক অ্যান্সার করে আসতে হয়। তো আপনি যদি নাই জানেন যে এই কোশ্চেনে কতটুকু লিখতে হবে, আপনি যদি ইলাবোরেটলি সবই লিখতে থাকেন তাহলে কিন্তু যেটা সমস্যা হয় যে শেষের দিকে এসে আপনি কিন্তু এমন অবস্থা, অনেককে আমি দেখেছি যে একটা গ্রুপ, চারটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ ওরা ছেড়ে দিয়ে চলে আসছে, আলটিমেটলি সে কিন্তু পাস করতে পারে না, কিন্তু তিনি কিন্তু, আমি তাকে ব্যক্তিগতভাবে এবং অনেককে চিনি যারা কিন্তু আসলে স্টুডেন্ট অনেক ভালো, অনেক ভালো এবং মেরিটোরিয়াস স্টুডেন্ট, শুধুমাত্র সিস্টেমের কারণে কিন্তু তারা অকৃতকার্য হয়ে গেছে। তো আপনার এই রিটেনের টাইম ম্যানেজমেন্টটা আপনি যদি আসলে মানে নিজে থেকে প্রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস বা নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নাই। আপনাকে এই সময়ের সাথে আপনার অ্যান্সারটাকে রেডি করা, এটার জন্য আমি মনে করি যে জেনেসিস মিড টার্মের এক্সাম ব্যাচ একটা বড় সহায়িকা। কারণ আপনি এখানে আসবেন, স্পেশালি আপু অলরেডি বলেই দিয়েছেন, যারা আসলে ঢাকায় আছি আমরা যত কষ্টই হোক না কেন, আর এই কয়েকটা মাস আমরা একটু কষ্ট করে হলেও আসলে সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি। আহ এতে করে যেটা হবে যে আমরা সরাসরি যেমন একটা পরীক্ষার খাতায় পরীক্ষা দেওয়ার মতো একটা অভিজ্ঞতা আমাদের হলো, পাশাপাশি পরীক্ষার হলে বসে আমি কিভাবে সময়ের সাথে সাথে অ্যান্সারটা রেডি করে ফেলবো, এই প্রিপারেশনটা আমার আগেই হয়ে গেল। যার কারণে আমি এই প্ল্যানিংটা পরীক্ষার হলে করতে পারবো যে আসলে আমাকে কোন প্রশ্নে কতটুকু সময় দিতে হবে। পাশাপাশি এখানে যারা মেন্টর প্যানেল আছেন, যারা অলরেডি এই স্টেজটা পার করে আসছেন, তারা কিন্তু আপনাকে অলরেডি গাইড করবে। এই ব্যাপারে কিন্তু আমাদের কিছু গাইডলাইন ক্লাস আছে, প্লাস টিপস এন্ড ট্রিক্স ক্লাস আছে, যে আপনি আসলে কোন প্রশ্নটা আগে টাচ করবেন, কোন প্রশ্ন কতটুকু লিখবেন, আপনি আপনার কতটুকু কিভাবে লিখলে অ্যাটলিস্ট আপনি সময় বাঁচায় পরের কোশ্চেনে চলে যেতে পারবেন, এই ব্যাপারে কিন্তু আপনাদের গাইডলাইন প্লাস টিপস এন্ড ট্রিক্স ক্লাস হবে। এটা আপনাদেরকে বড় একটা সহায়িকা। আমি জেনেসিসের কাছে আমি অনেকগুলো কারণে কৃতজ্ঞ, অনেকগুলো কারণে কৃতজ্ঞ, তার মধ্যে একটা স্পেসিফিক কারণটা হচ্ছে যে সেখানে আমি এক্সাম গুলো দিয়েছি। প্রথম কথা হলো যে এক্সামে তাদের কোশ্চেন প্যাটার্ন গুলো আমার কাছে মানে আমি তাদের কোশ্চেন প্যাটার্নকে কোনোভাবে আসলে আমি আমি সেই ব্যাপারে সমালোচনা করব না। আমি শুধু এতটুকুই বলবো যে আমি যখন বিসিপিএস এর এসিকিউ পরীক্ষা দিতে গিয়েছিলাম সেই সময় কিন্তু আমার প্রশ্নগুলোর প্যাটার্ন কিন্তু খুব একটা অপরিচিত মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি নিয়মিতই যেন এই পরীক্ষাগুলো বা এই প্রশ্নগুলোর সাথে আমি পরিচিত, কোথাও না কোথাও যেন আমি খুব বসে এই পরীক্ষাগুলো দিচ্ছি বা এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি করে আসছি। তো আমি বলবো যে আসলে পরীক্ষায় আসলে সফলতার জন্য মানে আসলে অধ্যবসায় কিংবা পরিশ্রম কিংবা আগে থেকে এই ধরনের পরীক্ষার কোনো বিকল্প নয়। তো আমি বলবো যারা অলরেডি ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন তারা আসলে এই শেষ সময় এটাকে বেস করে আপনারা সুন্দরভাবে প্রস্তুতি নিবেন। নিয়মিত পড়া হোক বা না হোক, নিয়মিত যারা ঢাকায় আছেন সেন্টারে এসে পরীক্ষা দিবেন। আর যারা আসলে ঢাকার বাইরে আছেন তাদেরকে অলরেডি কিভাবে আপনারা পরীক্ষা দিবেন
কিভাবে সাবমিট করবেন অলরেডি আমাদের ফারজানা আপু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এছাড়াও আমাদের জেনেসিসের যারা অফিসিয়াল মানে যে নাম্বার গুলো আছে, আপনাদের কোনো কনফিউশন হলে তাদের সাথে যোগাযোগ করবেন। আমার একদিক থেকে খুব ভালো লাগছে, জেনেসিসের সাপোর্ট টিম অলওয়েজ সেটা র্যাপিড রেসপন্স করেছে। এছাড়া পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, যেখানে আপনাদের মেন্টর প্যানেলের যারা আছেন তারাও থাকবে। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কনফিউশন 24/7 আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি ইনশাল্লাহ। আপনাদের কোনো কনফিউশন থাকলে, প্রশ্ন থাকলে সেখানে ড্রপ করবেন, আমরা সেখানে রেফারেন্স সহ সেটার আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর কালকে ফোন করব না। যারা অলরেডি ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা অলরেডি যারা ফেসবুক লাইভে দেখে আমাকে বিভিন্ন প্রশ্ন করছে যে আসলে এই ব্যাচে ভর্তি হয়ে আসলে আগামী জুন 2026-এ আসলে একটা পরীক্ষাটাকে মানে সাকসেসফুলি ওভারকাম করা যাবে কিনা, আমি বলবো যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে জেনেসিসের সাথে পথ চলা শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন। যেহেতু রমজান মাস, নামাজ আছে, আমি আর এই প্রোগ্রামটা বেশি দীর্ঘায়িত করলাম না। আর সবাইকে আহ, অনেক অনেক শুভেচ্ছা। আর পাশাপাশি আরেকটা জিনিস না বললেই না, একটা জিনিস মনে রাখবেন যে আহ, চেষ্টা আপনার, কিন্তু ফয়সালা কিন্তু আল্লাহর। ঠিক আছে? তো পড়াশোনা করলেন, চেষ্টা করলেন, কিন্তু আপনার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে বা যে যে ধর্মাবলম্বীর আছেন, ঠিক আছে, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে যদি সাহায্য না চান বা তার পক্ষ থেকে যদি সাহায্য বা ফয়সালা না আসে, আপনার কিন্তু আপনি যতই ভালো প্রস্তুতি নেন না কেন, আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। ঠিক একইভাবে আপনার প্রস্তুতি খুব একটা আপ টু দা মার্ক না, কিন্তু কিন্তু সৃষ্টিকর্তার ফয়সালা আছে, দেখবেন এই অল্প প্রিপারেশন নিয়ে আপনি বিভিন্ন ওসিলা দিয়ে কিন্তু পার হয়ে যাবেন। তাই ভুলে যাবেন না আসলে যে ফয়সালা কিন্তু আসে আল্লাহর কাছ থেকে। তাই পড়াশোনার পাশাপাশি আমরা যারা মুসলিম আছি তারা চেষ্টা করব নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার, এবং আপকামিং শুধু পরীক্ষা না, জীবনের প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা পরীক্ষায় যেন আসলে আমরা উত্তীর্ণ হতে পারি, এবং আমাদের আপকামিং যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা যেন আমরা সহজভাবে আমরা উত্তীর্ণ হয়ে যেতে পারি। সেজন্য মহান রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষাটা সহজ করে দিক, আমিন। এই কামনায় আপনাদের এই প্রোগ্রাম এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।